হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দেবশ্রীজ ট্রাভেল ডায়েরি। আপনারা জানেন আমরা এই মুহূর্তে রয়েছি মধ্যপ্রদেশের পান্না ন্যাশনাল পার্ক। তারই তৃতীয় অধ্যায় রইল আপনাদের জন্য। আমরা এবছর শীতকালে এসেছি অরণ্যে। হোটেল থেকে জিপসি করেই ফরেস্ট গেটের দিকে এগিয়ে চলেছি। অন্য দিনের মতোই মাডলা গেট দিয়ে ঢুকবো আজও। আমাদের এখানকার রাস্তাঘাট থেকে ফরেস্ট গেটের দূরত্ব 3 কিলোমিটার মতো হলেও কুয়াশার জন্য সময় লেগে যাচ্ছে বেশ অনেকটাই। অবশেষে পৌঁছলাম মাডলা গেট। জিপসি লাইন আপ হয়ে গিয়েছে। সামনে যে জোরালো আলোটা রয়েছে ওইখানটাই গেটের এন্ট্রি পয়েন্ট। গুড মর্নিং। এখন প্রায় 6:45 বাজে। আমরা মাডলা গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি সাফারির জন্য। আজকে প্রচণ্ড ডেন্স কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না প্রায়, মানে একেবারে সামনে যে গাড়িটা সেটাই দেখা যাচ্ছে, তার বেশি কিছু সাইট সেটা ছাড়িয়ে যেতে পারছে না আর কি। তো যাই হোক, গেটের সামনে আপাতত দাঁড়িয়ে আছি। বেশ তাড়াতাড়ি এসেছি, তা সত্ত্বেও বেশ অনেক কটা গাড়ির পেছনেই আমরা। তো ওয়েট করছি, আমাদের আইডি চেক হবে নির্দিষ্ট সময় 6:30টায়। আমরা এখান থেকে রওনা হব সাফারির জন্য। তবে যেহেতু ডেন্স কুয়াশা আছে, এক্সপেক্টেড আজকে মুভমেন্ট কম হবে। তো দেখা যাক, আশা তো সবসময়ই রাখবো আমরা যাতে বেটার সাইটিং হয়। অফিসার এসে আমাদের টিকিট এবং ইন্ডিভিজুয়াল আইডি প্রুফ চেক করে গেছেন। অতএব আমরা এবার এগোচ্ছি অরণ্যের ফটকের দিকে। আকাশ তখনও পারেনি ঘুমন্ত সূর্যের আলো শুষে নিয়ে রঙিন হতে। ধুলো আর ঘন কুয়াশার চাদর ভেদ করে হলুদ ফগলাইটে এগোতে থাকে জিপসিগুলো। কিমেল কনকনে একটা বাতাস বাদ সাধলেও আশার পুঁজি সঙ্গে করে জিপসির চাকা গড়ায়। এমন আবহে পাখিরাও যেন ভুলেছে তাদের কিচিরমিচির। হনুমান শিশুরাও বুঝি ঘুমিয়ে পড়েছে মাতৃক্রোড়ে। আজ তাদেরও সারা শব্দ নেই। কুয়াশার চাদর জড়িয়ে রংহারা সেগুন, কেন্দু, খয়ের গাছেরা নিষ্পলক শূন্য দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে যেন। ঘাসেরাও যেন আজ হারিয়েছে তাদের স্বাভাবিক জৌলুস। কুয়াশা ঢাকা জঙ্গলে বনপথ যেন আরো স্বপ্নময়। খানিক এগোতেই চোখে পড়ল বাঘের পায়ের ছাপ। তবে তার পেছন দিকটাতে, অর্থাৎ যেদিক থেকে আমরা আসছি সেই দিকেই বাঘ হেঁটে চলে গিয়েছে। চাইলে সেই দিকটাতেও যাওয়া যেত, টাইগার ট্রেকিং করাই যেত। তবে এই এলাকা যেহেতু টাইগ্রেস 151-এর, অতএব সেই বাঘিনীরই পায়ের ছাপ এটি। আমরা আজ অন্য কোনো বাঘের অনুসন্ধান করব, তাই আমরা যাচ্ছি অরণ্যের অন্য দিকটায়। বিপদটোলা গ্রাসল্যান্ডে ঢোকার আগের জায়গাটা হলদেটে লাল নুড়ি পাথরে মোড়া। জায়গাটায় বেল, কয়েক বেল গাছরা পাহারা দিচ্ছে যেন। তারই কয়েকটার নিচে দেখা মিলল লাল রঙা ফিমেল নীলগাইদের। জঙ্গলি কুল গাছগুলোতে অন্যদিন টোপা কুল খাওয়ার জন্য শালিক আর বুলবুলিদের ভিড় জমে। আজ কুয়াশা মোড়া দিনে তাদের দেখা নেই। রাত জাগা পাতাদের সঙ্গে গল্প শেষ করে টুপ টুপ করে ঝরে পড়ছে হৈমন্তী শিশিরের মুক্ত কণাগুলো। ভেজা ভেজা একটা ভাব এসেছে জঙ্গলের সুড়িপথগুলোয়। সকাল প্রায় 7টা বাজলেও জল ঠাসা কুয়াশার হৈমন্তী চাদরটা এখনো জঙ্গলের গায়ে জড়ানো। শাল, মহুয়া, পলাশ, কুসুমরা অনিচ্ছা সত্ত্বেও জেগে হাই তুলছে এখন সবেমাত্র। পাখ পাখালিদের দেখা না গেলেও হালকা কিচিরমিচির শোনা যাচ্ছে। রাত ঘুমের রেশ কাটেনি বোধহয় ওদের পুরোপুরি। এইভাবেই এগোচ্ছিলাম দিব্যি। এমন সময় ঘটাং করে এক শব্দ হয়ে গাড়ি গেল থেমে। রেডি রাখো জিনিসপত্র। नहीं नहीं चल जाए सब। গাড়ি খারাপ হয়ে গেছে। গাড়ি খারাপ হয়ে গিয়েছিল, তাই আমরা ভেবেছিলাম আবার গেটের বাইরে যেতে হবে, অন্য একটা গাড়ি চেঞ্জ করে আবার আসতে হবে সাফারিতে। কিন্তু যাই হোক, টেম্পোরারি একটা ব্যবস্থা করে আবার এগোতে পেরেছি আমরা। একেই বোধহয় বলে ভাগ্য বিড়ম্বনা আর কি।
একে আজ এরকম আবহাওয়া, তার উপর জঙ্গলের মধ্যে গাড়ি খারাপ হয়ে যাওয়া। মর্নিং সাফারিতে 8 ঘন্টার বেশি সময় নষ্ট হয়ে গেল আজ। গেটে ফিরে আবার যে গাড়ি চেঞ্জ করতে হয়নি, এই ভাগ্য ভালো। যাকে চলুন এগোনো যাক। আমরা এগিয়ে চলেছি কর্ণাবতীর গা ঘেঁষা সাদা ধুলোর সেই মেঠো পথটা দিয়ে। কর্ণাবতীর পান্না সবুজ জলের রূপলহরী দেখা যাচ্ছে এখান থেকে। তাকে পাশ কাটিয়ে এগিয়ে যাব আমরা অন্য দিকটায়। পান্নার জীবন সুধাকে ফেলে রেখে গড়িয়ে চলে জিপসির চাকাটা। নিয়নের পাহারায় থাকা বনটিয়াদের ওড়াউড়ি শুরু হয়েছে ততক্ষণে। ওদের হইচই, চঞ্চলতা, সুরধ্বনি দেখে বোঝা যায় আজকের দিনটা কেমন যাবে। সেগুন গাছটার ওই ওপর দিকটায় বসে আছে একজোড়া ব্রাউন ফিশাও। সূর্যের একটুখানি দেখা মিললেও ঘুমঘুমি আবহাওয়ায় আজ ওরাও জড়সড়। সূর্যি মামা আর মোড়া একটু ভাঙতেই আশার পুঁজি সঙ্গে করে এগিয়ে চলি আমরা। জুড়ি নালার পরেই পথটা হঠাৎ করে যেন পরিকি মরি করে উঠতে শুরু করেছে। এই 40 ডিগ্রি কোণে উঠে যাওয়া বনপথটার নাম ছুয়াই। বনপথ না বলে পাহাড়ের খাড়াই রাস্তা বললেও ভুল হবে না। পাথরের ঢেউ ভেঙে এগিয়ে চলেছে জিপসিটা, একরকম গোঙাতে গোঙাতে। শীর্ণ এ পথে পাশাপাশি একটা জিপসি চলতে পারে। বেল, কয়েক বেল, বাবুল, এক জঙ্গলি কুলের রাজত্ব এই আপল্যান্ড প্ল্যাটোতে। জোরদার ঝাঁকুনিতে শরীর খানিক বিরক্ত হলেও মনে কিন্তু আশার ঘাটতে নেই। কোথাও কোথাও প্লেটোর গা ঘেঁষে তৃণভোজীদের দেখা মিলছে। আমাদের কল্যাণে পেছনের জিপসিগুলো এ রাস্তায় বিনা দোষে আটকে পড়ছে। আসলে পাহাড়ি বনপথ তো বেশ সরু, তাই কুয়াশা সরতেই পান্নার কলকাকলি মুখর সবুজ বিধিতে ভাসতে চাইছিল মন। পোড় খাওয়া বনজ মনটাকে সরিয়ে রেখে চাইছিলাম এই জঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্যটাকে মনে প্রাণে উপভোগ করতে। আমরা আজ এসে পড়েছি হীনতার দিকটায়। জিপসির ভিড় দেখে বুঝতে পারলাম এখানে নিশ্চয়ই দেখা গেছে কিছু একটা। আমাদের পাশের জিপসিতে নীল রঙের টুপি পরা ভদ্রলোককে দেখছেন? মনে পড়ে সেই ব্যোমকেশ বক্সির রজত কাপুরের কথা? ঠিক ধরেছেন, উনিও এই জঙ্গলে বেড়াতেই এসেছেন। যাই হোক, সকালে সাইটিং হয়েছে বাঘিনী 256-এর। নালাটা দিয়েই নাকি হাঁটতে দেখা গিয়েছে টাইগ্রিসকে। তারই অপেক্ষায় সবাই দাঁড়িয়ে আছে এখানটায়। আমরাও দাঁড়ালাম কিছুক্ষণ। মিনিট 15 অপেক্ষা করে দেখলাম জঙ্গলে কোনো অ্যালার্ম কল নেই এই মুহূর্তে। বাঘিনী মাঝপথেই হয়তো কোথাও বসে গিয়েছে, এই মুহূর্তে আসবার কোনো রকম সম্ভাবনা নেই বুঝলাম। তাই অগত্যা আমরা স্থির করলাম টাইগ্রিস P142 জোন একবার চেক করে আসবো। আর সেই বাঘিনীর সঙ্গে রয়েছে 2-3 মাসের ছোট ছোট 3টে শাবক। আর বাঘের বাচ্চা দেখতে পেলে তো দারুণ হবে। এই না ভেবে আমরা আবার এগিয়ে চললাম অরণ্য পথ ধরে। জানেন তো, এরকম আবহাওয়ায় আমাদেরও যেরকম একটু ঘুম ঘুম পায়, একটু বিশ্রাম নিতে ইচ্ছে করে, বাঘেদেরও কিন্তু একটু লেট মুভমেন্ট হয় এই রকম ওয়েদারে। সে যাই হোক, আমরা এগিয়ে চলেছি P142 টেরিটরির দিকে। এদিকে সূর্যের আলো কুয়াশার চাদর ভেদ করে অরণ্যটাকে যেন আরো বেশি স্বপ্নময় করে তুলেছে। ওই দূরে ধূসর পাহাড়ের রেখাগুলো, সূর্যের লালচে আভায় রেঙে ওঠা শুকনো ঘাস, গাছের পাতা সব মিলেমিশে যেন এক স্বপ্নের রাজ্যে পরিণত হয়েছে। সত্যি বলছি, এত জঙ্গলে ঘুরেছি, এত সুন্দর ভূপ্রকৃতি ভারতবর্ষের আর কোনো জঙ্গলে দেখেছি বলে আমার মনে হয় না। বন্য প্রাণীর কথা বাদই দিলাম, জঙ্গলের এমন প্রকৃতির টানে বারবার আসাই যায় পান্নায়। সকাল থেকে তেমন কিছু দেখা যায়নি বলে মনগুলো যেন আজ মিয়নো মুড়ির মতো হয়ে রয়েছে একরকম। কাল পর্যন্ত যেটুকু উৎসাহ ছিল হঠাৎ করে উবে গিয়ে যেন শুষে নিয়েছে চরাচর বিস্তৃত শীত কুয়াশাটা। এমন দিনে বনরথে চুপটি করে বসে থেকে নিস্তব্ধ, নিবিড়, সুগভীর বন
ও একনিষ্ঠ সারথীর হাতে নিজেদের সঁপে দেওয়া ছাড়া আর উপায় বাকি। একদিনেই এই জঙ্গলের শশব ব্যস্ততা যে কোথায় উবে গেল কে জানে। অরণ্য বোধহয় এমনই অদ্ভুত, কখনো একেবারে রিক্ত, আবার যখন ইশারা দেয় তখন বন খেপা মানুষ, গাইড, চালক সবাইকে ছুটিয়ে মারে। পাথুরে বনে এবার লুটিয়ে পড়েছে হলুদ আলোর অনুরণন। তারই রশ্মি গায়ে মেখে চড়ে বেড়াচ্ছে স্পটেড ডিয়ার এবং সাম্বার ডিয়ারের দল। হীনতা কোর্জনের এই জলাশয়ের আশপাশটাই হলো বাঘিনী P-142 এলাকা। তবে আমরা এখানে এসে পৌঁছতেই বুঝলাম আজ এই জায়গাটাও ফাঁকা। বাঘের কোনো রকম মুভমেন্ট নেই এখানটাতেও। মিনিট 10 অপেক্ষা করবো এখানটাতেই স্থির করলাম। पन्ना का ये वाला एरिया 6142 के लिए बहुत अच्छा हैबिटेट है और इसके छोटे ही बच्चे लगभग तीन माह के करीब है, वो इसी एरिया में है। अभी थोड़ी ये आवाज़ आ रही है अंदर से, हो सकता है कि ये पानी के लिए आ जाए, तो दिखने का संभावना है इधर। জলাশয়ের ধারে দেখতে পেলাম ভ্যাগটেল, জুভেনাইল ক্রেস্টেড সার্পেন্টিগল, ওই যে দেখুন গাছের ডালে বসে। আরও দেখা পেলাম ইয়েলো ফুটেড গ্রিন পিজিয়নদের। প্রকৃতির সঙ্গে গভীর সংযোগ স্থাপন, বন্যপ্রাণী পর্যবেক্ষণ তো বটেই, রোমাঞ্চকর অরণ্য অ্যাডভেঞ্চার, আর অবশ্যই এই অরণ্য সম্বন্ধীয় নানান তথ্য। শুনুন আপনারাও। तो आप देख रहे हैं ये पन्ना टाइगर रिजर्व में आप आ गए हैं। तो इसका पूरा कोर एरिया 576 स्क्वायर किलोमीटर है। इसी में 20% खुला हुआ है टूरिज़्म के लिए, तो उसी में घूमते हैं। तो जैसे ही अभी ये मरला गेट से एंट्री कर रहे हैं, तो अभी थोड़ी दूर ये आगे से P-151 नंबर से जो टाइग्रिस है उसके 2 शावक हैं, तो उनका अभी चांस लेते हुए चल रहे हैं। और फिर इसी के आगे 142 नंबर से टाइग्रिस है, उसके भी अभी 3 बच्चे हैं, उनका भी चांस लेते हुए चलेंगे। और पन्ना का एरिया जो देखेंगे आप, पार्क का सीढ़ी नुमा है। ये नीचे सबसे नीचे वाला ये प्लेटो पर देखेंगे, ये केन वैली है, ये जो केन रिवर है वो 55 किलोमीटर ये निकले हुआ है। फिर इसके ऊपर ये सेकंड प्लेटो है, हिनौता प्लेटो, फिर ये थर्ड प्लेटो, तालगांव प्लेटो। तो पार्क का एरिया इस तरह का है। और हर 5-6 किलोमीटर के एरिया में जैसे आप चलेंगे तो पन्ना का टरेन थोड़ी अलग अलग दिखेगा। कहीं पर ग्रासलैंड है, कहीं पर ये करधई के पेड़, कहीं सागौन है, अच्छा कहीं खैर है। तो इस तरह का हैबिटेट है पन्ना। মধ্যপ্রদেশের জঙ্গলে মহাকালের দেখা মেলে না, অতএব এই যে হাতিটি এবং তার শাবককে দেখছেন, এরা কিন্তু বন্য নয়, এরা অরণ্য দপ্তরেরই। ফরেস্ট পেট্রোলিংয়ের জন্য এদের ব্যবহার করা হয়। সবুজ সায়রে গুটগুট করে এগোচ্ছিল জঙ্গলে জিপসিটা। ঘাসের ডগায় কুয়াশা জড়ানো শিশির কণায় কুসুম রঙা আলো এসে সবে ঠিক করতে শুরু করেছে। হঠাৎ কি যেন নড়ে উঠল ঝোপটার আড়ালে। বাঘ না হলেও বাঘের মাসির দেখা মিলেছে এবার। হলুদাভ ধূসর রিড ক্যাট বা জঙ্গল ক্যাট, ইঁদুর, ঘাস ফড়িং, কীট পতঙ্গ, এমনকি বুনো খরগোশ রয়েছে এদের খাদ্য তালিকায়। আর একটু এগোতেই শুকনো ঘাস জমিটার ওপর গাছের গুঁড়িটার কাছে দেখা মিলল শেয়াল দম্পতির। শুধু জঙ্গল কেন, গ্রামে গঞ্জে শহরতলিতে এই খ্যাক শেয়ালদের অনায়াসেই দেখা মেলে, তা আপনারা সকলেই জানেন। শৃগাল দর্শনের জন্য শুধুমাত্র আমরা এখানে থেমে নেই, জঙ্গলের অ্যালার্ম কল শুনে দিক নির্ণয় করাই আমাদের মূল উদ্দেশ্য। হরিণ, বাঁদর এবং পাখিরা শিকারী প্রাণীদের আশপাশ সংকেত বুঝে নির্দিষ্ট সতর্কতামূলক ডাক সৃষ্টি করে। তেমনটা কিছুই কানে আসছে না আজ। বনতল আজ শান্ত, তৃণভোজীরাও বিচরণ করছেন নির্দ্বিধায়। পান্না অরণ্যের পূর্ববর্তী ভিডিওগুলোতেও আমি বলেছি আপনাদের, যেহেতু মর্নিং সাফারিটা 5 ঘন্টার, তাই প্রাতরাশ
এবং ওয়াশরুমের জন্য যেতে হতে পারে পিপরটোলা গ্রাসল্যান্ডের ওদিকটায়। সাফারি শেষে মাডলা গেট দিয়েই বেরোবো এখন। ঘড়িতে সময় সকাল 11:15। ধীরে ধীরে জিপসিগুলো যখন গেটে ফেরার রাস্তা ধরেছে, জিপসির মাঝখান দিয়ে হঠাৎই ক্রস করলো একটি লেপার্ড। সুমিষ্ট আগুন আলোয় ততক্ষণে ভিজতে শুরু করেছে গোটা অরণ্যভূমি। বিকেলের সাফারিতেও কি আদৌ বাঘ দেখতে পাবো? আগামী পর্বেই না হয় দেবো এর উত্তর। আপনারাও আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর অবশ্যই দেবশ্রীস ট্রাভেল ডায়েরিকে সঙ্গে রাখবেন।